আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিইআরটির নবম শ্রেণীর পঞ্চম যে অধ্যায়টা রয়েছে জীবনের মৌলিক একক, দেখো এই অধ্যায়ের উপরে আমি তোমাদের একদম এনসিইআরটির পাঠ্য বইয়ের লাইন খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এখানে মোটামুটি 120টা মতো এমসিকিউ আছে। একটু চটপট দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নই আমি বলছি, সঙ্গে সঙ্গে মনে মনে হলেও নিজে অ্যান্সার করার চেষ্টা করবে। বলো, প্রথম প্রশ্ন, বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কবে কর্কের পাতলা ফালি পর্যবেক্ষণ করেছিলেন? বলো, রবার্ট হুক প্রথম কবে কর্কের পাতলা ফালি পর্যবেক্ষণ করেছিল? 1665 সালে। অপশান 3 যারা বলেছো, বলছে রবার্ট হুক কর্কের পাতলা ফালিতে কি দেখতে পান? শিরা, প্রকোষ্ঠ, নিউক্লিয়াস নাকি মাইটোকন্ড্রিয়া? সঠিক উত্তর প্রকোষ্ঠ, অপশান 2, যে রবার্ট হুক কর্কের পাতলা ফালি পর্যবেক্ষণ করতে গিয়ে প্রকোষ্ঠ দেখতে পান। বলো, সেল শব্দের অর্থ কি? ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র অঙ্গাণু, ক্ষুদ্র কক্ষ না ক্ষুদ্র জীব? সঠিক উত্তর ক্ষুদ্র কক্ষ, অপশান 3 যারা বলেছো তোমাদের সঠিক হচ্ছে। দেখো, প্রথম কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছিলেন যে সজীব বস্তু পৃথক পৃথক একক দ্বারা গঠিত? বলো, কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছিলেন সজীব বস্তু পৃথক পৃথক একক দ্বারা গঠিত? চার্লস ডারউইন, রবার্ট হুক নাকি তোমার লিভেন হক নাকি তোমার এই লুই পাস্তুর? সঠিক উত্তর কী হবে বলো? অপশান 2 যারা বলেছো রবার্ট হুক হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো, বলছে পেঁয়াজের ত্বকের পাতলা অংশ অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করতে কোন রঞ্চক ব্যবহার করা হয়? বলো, পেঁয়াজের ত্বকের পাতলা অংশ যদি অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করতে হয় তাহলে তোমাকে এক ধরনের রঞ্চক ব্যবহার করতে হবে। কি? আয়োডিন দ্রবণ, মিথিলিন ব্লু দ্রবণ, স্যাফরানিন নাকি ফেনল? কোনটা? সঠিক উত্তর হবে অপশান 3 যারা বলেছো স্যাফরানিন দ্রবণ তোমাকে রঞ্চক হিসাবে ব্যবহার করতে হবে। চলো, বলছে অণুবীক্ষণ যন্ত্রে স্লাইডের নিচে আলো পর্যবেক্ষণের জন্য কোন অংশ ব্যবহার করা হয়? বলো, অণুবীক্ষণ যন্ত্রে আলো তোমার এই যে স্লাইডের নিচে আলো পৌঁছানোর জন্য কোন যন্ত্র ব্যবহার করবে? অবজেক্টিভ লেন্স, দর্পণ নাকি তোমার হচ্ছে নেভি নেত্র না শুল সন্নিবেশক স্ক্রু? কোনটা হবে? অপশান 2 যারা বলেছো দর্পণ হয়ে যাবে সঠিক উত্তর। বলো, পেঁয়াজের ত্বকের পাতলা অংশে কোষ পর্যবেক্ষণ করলে সাধারণত কি কি দেখা যাবে? পেঁয়াজের ত্বকের পাতলা অংশ পর্যবেক্ষণ করলে তুমি কি কি দেখতে পাবে? বলো, কোষ প্রাচীর ও নিউক্লিয়াস, অপশান 3 যারা বলেছো। বলছে লিভেন হুক কত সালে পুকুরের জলে মুক্ত সজীব কোষ আবিষ্কার করেছিলেন? লিভেন হুক কত সালে পুকুরের জলে মুক্ত সজীব কোষ আবিষ্কার করেছিলেন? 1674, অপশান 2 যারা বলেছো 1674 সালে তোমার এই লিভেন হুক পুকুরের জলে মুক্ত সজীব কোষ আবিষ্কার করেছিলেন। বলো, কোষের ভেতরে নিউক্লিয়াস কে আবিষ্কার করে? রবার্ট হুক, লিভেন হুক নাকি তোমার এই যে রবার্ট ব্রাউন না পার্কিনজি? সঠিক উত্তর কী হবে? রবার্ট ব্রাউন, অপশান 3 যারা বলেছো রবার্ট ব্রাউন কোষের ভেতরে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। বলছে প্রোটোপ্লাজম শব্দটির নামকরণ কে করেন? বলো, প্রোটোপ্লাজম শব্দটির নামকরণ করেন কে? প্রোটোপ্লাজম শব্দটির নামকরণ করেন বিজ্ঞানী পার্কিনজি, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলো, কোষ তত্ত্বের মূল বক্তব্য কি? দেখো, 4টে অপশান দেখে বলো যে কোষ তত্ত্বের মূল বক্তব্য কি? সব উদ্ভিদ এবং প্রাণী টিস্যু দ্বারা গঠিত, সব উদ্ভিদ ও প্রাণী কোষ দ্বারা গঠিত, নাকি জীবনের মৌলিক একক হলো নিউক্লিয়াস, না সব জীব কোষ প্রাচীর দ্বারা আবৃত? সঠিক উত্তর অপশান 2, যে কোষ তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে সব উদ্ভিদ ও প্রাণী কোষ দ্বারা গঠিত। বলো, কোষ তত্ত্ব কারা প্রকাশ করে? কোষ তত্ত্ব প্রকাশ করে বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান, অপশান 1 সঠিক উত্তর। বলো, ভিরচো কোষ তত্ত্বের কি সংযোজন করেন? ভিরচো রুডলফ ভিরচো কোষ তত্ত্বের কি সংযোজন করেন, মানে কোষ তত্ত্ব সম্পর্কে কি বলেন? বলেন যে সব কোষ আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়, অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। কেমন আমি চটপট বলছি যাতে খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসটা হয়ে যায়, কারণ সামনেই পরীক্ষা, এখন সময়টা আমি তোমাদের যাতে কম ইউজ করতে পারি সেই জন্য তাড়াতাড়ি বলছি। দেখো, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার কবে হয়? বলো, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কবে আবিষ্কৃত হয়েছিল? 1940 যারা বলেছে অপশান 3, ঠিক আছে। বহুকোষী জীব কোনটি? বলো, বহুকোষী জীব বলেছে ব্যাকটেরিয়া, ক্লামাইডোমোনাস, মানুষ আর এদিকে অ্যামিবা। সঙ্গে সঙ্গে বলেই দিয়েছো যে মানুষ হয়ে যাচ্ছে এখানে বহুকোষী জীব, তাহলে বুঝতেই পারছো ব্যাকটেরিয়া, ক্লামাইডোমোনাস, অ্যামিবা এগুলো সবই কিন্তু এককোষী জীব। বলো, মানব দেহে কোন কোষটি স্নায়ুর সংকেত পরিবহন করে? বলো, মানব দেহের কোন কোষটি স্নায়ু সংকেত পরিবহন করে? স্নায়ু কোষ, তাই তো। বলো, কোষের আবিষ্কারক কে? বলে দাও, একদম ইজি।
তাই না? কোষের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। কোষকে জীবের বা জীবনের গঠনগত কার্যগত একক বলা হয় কেন? কারণ কি? কারণ কোষ শুধু দেহকে আকৃতি দেয় তাই? প্রতিটি কোষ জীবনের সব কাজ সম্পাদন করে তাই? কোষ কেবল খাদ্য উৎপন্ন করে তাই? নাকি কোষ শুধু পরিবহন করে? কি হবে সঠিক উত্তর? অপশন 2, যে প্রত্যেকটি কোষ জীবনের সব কাজ সম্পাদন করে, অর্থাৎ সেই জন্যই আমরা বলি কোষকে জীবের গঠনগত এবং কার্যগত একক, তাই তো? বলো পরের প্রশ্ন, বলো যে প্রায় প্রত্যেকটি কোষই অণুবীক্ষণ যন্ত্রে কোন 3টি বৈশিষ্ট্য দেখা যায়? প্রায় প্রত্যেকটি কোষেরই অণুবীক্ষণ যন্ত্রে কোন 3টি বৈশিষ্ট্য দেখতে পাবে? দেখো এই 4টে অপশন দেখে বলো যে দাদা কোষ পর্দা দেখতে পাবো, আর নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, তাই না? এই 3টে সাধারণ বৈশিষ্ট্য আমরা পাবোই প্রত্যেকটা কোষেই। অপশন 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। বলো কোষ পর্দাকে প্রবেদক বেদ্য পর্দা বলা হয় কেন? কারণ কি? এটি সব পদার্থকে প্রবেশ করতে দেয়, এটি কোনো পদার্থকে প্রবেশ করতে দেয় না, এটি কিছু পদার্থকে প্রবেশ করায় ও কিছুতে বাধা দেয়, নাকি এটি শুধু অক্সিজেনকে প্রবেশ করায়? সঠিক উত্তর কী হবে দাদা? অপশান 3 যারা বলেছো যে কোষ পর্দাকে প্রবেদক বেদ্য পর্দা বলা হয় কারণ এটি কিছু পদার্থকে প্রবেশ করায় এবং কিছুতে বাধা দেয়। বলো কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড কোষ থেকে বেরিয়ে যায়? অভিস্রবণ, ব্যাপন, নাকি সক্রিয় পরিবহন, না নিঃসরণ? কার্বন ডাই অক্সাইড বলছে যে কার্বন ডাই অক্সাইড কোষ থেকে বেরিয়ে যায় কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়া। অপশান 2 যারা বলেছো। দেখো জলের পরিবহন কোষ পর্দার মাধ্যমে কিভাবে ঘটে? সক্রিয় পরিবহনের মাধ্যমে, অভিস্রবণের মাধ্যমে, নাকি ব্যাপন না ফ্যাগোসাইটোসিস? কোনটা হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর অভিস্রবণ। মাথায় রাখবে জলের পরিবহন কোষ পর্দার মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় কিন্তু ঘটে। ঠিক আছে, বলো অভিস্রবণ প্রক্রিয়া কি? অভিস্রবণ প্রক্রিয়াটা কি? দেখে বলো যে অভিস্রবণ প্রক্রিয়াটা কি? অভিস্রবণ প্রক্রিয়া হলো প্রবেদক ভেদ্য পর্দার মাধ্যমে জলের চলাচল। ঠিক আছে, কখনোই কিন্তু গ্যাসের চলাচল করবে না, খাদ্যেরও চলাচল করবে না, বা অক্সিজেনের চলাচল বা পরিবহন করবে না। প্রবেদক ভেদ্য পর্দার মাধ্যমে জলের চলাচলটাই হচ্ছে অভিস্রবণ। বলো লঘু স্মারক দ্রবণে কোষের কি ঘটে? লঘু স্মারক দ্রবণে কোষটা কি কুঞ্চিত হয়ে যায়? কোষের কোনো আকারের পরিবর্তন হয় না, বা বলতে পারো অপরিবর্তিত থাকে? কোষ রসস্ফীত হয়, নাকি কোষটা মারা যায়? তা লঘু স্মারক দ্রবণে অপশান 3 যারা বলেছ কোষ রসস্ফীত হয়, তাই তো? বলো সমস্মারক দ্রবণে কোষের কি ঘটবে? সমস্মারক দ্রবণে কোষের কি হবে? কোষের আকারের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ কোষের আকার অপরিবর্তিত থাকবে। বলো অতিস্মারক দ্রবণে কোষের কি ঘটবে? অতিস্মারক দ্রবণে কোষটা কি হবে? কোষটা কুঞ্চিত হয়ে যাবে। কি হবে? কোষ কুঞ্চিত হয়ে যাবে। ইংরেজি নামগুলোও কিন্তু দেখে নিবা, ঠিক আছে? হাইপারট্রনিক, হাইপোট্রনিক, আইসোট্রনিক, এগুলো কিন্তু ইংরেজি নামগুলোও মাথায় রাখবা, ঠিক আছে? বলো পরেরটা যে ডিমকে লবণের ঘন দ্রবণে রাখলে কি ঘটবে? ডিমকে যদি লবণের ঘন দ্রবণে রাখো তাহলে ডিমটা কুঞ্চিত হয়ে যাবে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলো শুকনো কিশমিশ জলে রাখলে কি হবে? তুমি তো দেখেছো শুকনো কিশমিশকে জলে রাখলে ফুলে ফেপে যায়, অর্থাৎ রসস্ফীত হয়ে যায়, তাই না? দেখে নাও স্ফীত হয়, কিশমিশ স্ফীত হবে। অপশান 2 সঠিক উত্তর। বলো উদ্ভিদের মূল দ্বারা জলের শোষণ কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? তা উদ্ভিদের মূল দ্বারা জলের শোষণ কি হবে? অভিস্রবণ প্রক্রিয়া হবে কিন্তু, ঠিক আছে? অপশান 3 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। বলো অ্যামিবা খাদ্য সংগ্রহ করে কোন প্রক্রিয়ায়? বলো এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, ব্যাপন, না অভিস্রবণ? সঠিক উত্তর এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায়। মাথায় রাখবে অ্যামিবা খাদ্য সংগ্রহ করে এন্ডোসাইটোসিস প্রক্রিয়া। বলো প্লাজমোলাইসিস কি? দাদা প্লাজমোলাইসিস অপশন 2 যারা বলেছো যে প্রোটোপ্লাজমের কুঞ্চন হয়ে কোষ পর্দায় কোষ প্রাচীর থেকে সরে যাওয়াটাই হচ্ছে প্লাজমোলাইসিস। কি বললাম? প্রোটোপ্লাজমের কুঞ্চন হয়ে কোষ প্রাচীর থেকে সরে যাওয়াটাই হচ্ছে প্লাজমোলাইসিস। বলো কোষ প্রাচীর প্রধানত কোন পদার্থ দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড, সেলুলোজ, না ক্লোরোফিল? সঠিক উত্তর সেলুলোজ। অপশান 3 যারা বলেছো। বলো প্লাজমোলাইসিস কেবল কোন ধরনের কোষে দেখা যায়? মৃত কোষ, প্রাণী কোষ, সজীব উদ্ভিদ কোষ, না ব্যাকটেরিয়া? কি হবে? সঠিক উত্তর বলবে দাদা সজীব উদ্ভিদ কোষে আমরা প্লাজমোলাইসিস প্রক্রিয়াটা দেখতে পাই। বলো কোষ প্রাচীরের কাজ কি? বলো কোষ প্রাচীরের কাজ কি? কোষকে শক্তি প্রদান করা, কোষকে
পরিবেশীয় পরিবর্তন সহ্য করতে সাহায্য করা, খাদ্য তৈরি করা, না বিভাজন ঘটানো? সঙ্গে সঙ্গে বলবা দা অপশন 2 সঠিক উত্তর, যে কোষকে পরিবেশীয় পরিবর্তন সহ্য করতে সাহায্য করে। বলতে পারো যে বাইরের পরিবেশের বাইরের যে মানে বাইরে থেকে আর কি রক্ষা করে কোষকে, তাই না? কোষ প্রাচীরের কাজ। বলো একমাত্র কোন ধরনের কোষ অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করতে পারে? মৃত, সজীব প্রাণী, না শুষ্ক কোষ? কোন ধরনের কোষ? সজীব কোষ। কেবলমাত্র সজীব কোষই অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করতে পারে। বলো উদ্ভিদ কোষে রসস্ফীতি হলে কোষ প্রাচীর কীভাবে প্রতিক্রিয়াটা জানায়? কি করে বুঝবা যে উদ্ভিদ কোষে যদি কোষটা যদি রসস্ফীত হয়, তাহলে তুমি দেখে কি করে বুঝবা যে হ্যাঁ কোষ প্রাচীরটা রসস্ফীত হয়েছে? কী হবে? কোষ প্রাচীর কী হবে? কোষটা রসস্ফীত তুমি কী করে বুঝবা যে কোষ প্রাচীর চাপ দেবে? কোষ প্রাচীর কী দেবে? চাপ দেবে, চাপের সৃষ্টি করবে। ঠিক আছে, অপশন 2 যারা বলেছো। বলো প্রতিটি কোষে কেন্দ্রীয় অংশে কোন গাঢ় রঙের রঞ্জিত গঠনটি থাকে? কি থাকে কেন্দ্রীয় অংশে? কি থাকে কোষের মধ্যে? নিউক্লিয়াস থাকে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলো নিউক্লিয়াসের চারপাশে দ্বিস্তরীয় আবরণকে কি বলা হয়? ক্রোমাটিন, সাইটোপ্লাজম, নিউক্লিয় পর্দা, না নিউক্লয়েড বলা হয়? বলো কি হবে সঠিক উত্তর? অপশন 3 যারা বলেছো নিউক্লিয় পর্দা বলা হয়। বলো ক্রোমোজোম কিসের দ্বারা গঠিত? বলো সঠিক উত্তর বলবা দা ডিএনএ এবং প্রোটিনের দ্বারা গঠিত। অপশন 2। বলো ডিএনএ এর কার্যকারী অংশকে কি বলা হয়? জিন, তাই তো? অপশন 3 বলেই দিয়েছো তোমরা সকলেই। বলো বিভাজিত না হওয়া কোষে ডিএনএ কোন রূপে থাকে? বলো বিভাজিত না হওয়া কোষে ডিএনএ কি রূপে থাকে? ক্রোমাটিন রূপে। মাথায় রাখবে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। বলো যেসব জীবের কোষে নিউক্লিয় আবরণী থাকে না, কি থাকে না? নিউক্লিয় আবরণী থাকে না, তাদেরকে কি বলে? ইউক্যারিওটিক জীব, প্রোক্যারিওটিক জীব, ভাইরাস, না ছত্রাক? সঙ্গে সঙ্গে বলবো দাদা প্রোক্যারিওটিক জীব হয়ে যাবে যাদের কোষে নিউক্লিয় আবরণী থাকে না। বলো নিউক্লয়েড বা নিউক্লিয়েড কি? নিউক্লয়েড হলো, মাথায় রাখবে সঠিক উত্তর, যে ডিএনএ দ্বারা গঠিত অস্পষ্ট নিউক্লিয় অঞ্চল। অপশন 1 যারা বলেছো। বলো ইউক্যারিওটিক কোষে কোনটি বর্তমান থাকে? দেখো 4টি অপশন দেখে তুমি খুব সহজে বলবা দা ইউক্যারিওটিক কোষে কোনটি বর্তমান থাকে? সুগঠিত নিউক্লিয় আবরণী কিন্তু ইউক্যারিওটিক কোষে থাকে, আমরা প্রোক্যারিওটিক কোষে দেখতে পাই না, তাই না? বলো প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া ক্লোরোফিল কোথায় থাকে? প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ায় ক্লোরোফিল কোথায় থাকে? প্লাস্টিডে, কোষ পর্দাবৃত থলির মধ্যে, নাকি নিউক্লয়েডে, নাকি রাইবোজোমে? সঠিক উত্তর কী হবে? যে পর্দাবৃত থলির মধ্যে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক যে ব্যাকটেরিয়া তার ক্লোরোফিল তোমার এই পর্দাবৃত থলির মধ্যে থাকে। বলো ভাইরাস জীবনের বৈশিষ্ট্য প্রদর্শন করে কবে? কবে ভাইরাস জীবনের জীবের মতো আচরণ করে বলতে পারো সহজে? বলবে দাদা যখন কোনো সজীব পোষকের কোষে প্রবেশ করবে তখনই কিন্তু ভাইরাস কী হবে? জীবের মতো আচরণ করবে। অপশন 2 সঠিক উত্তর। বলো প্রোক্যারিওটিক কোষে সাধারণত আকার কত? প্রোক্যারিওটিক কোষের বলো দেখে নাও, দেখে বলো, যে বলবো দাদা 1 থেকে 10 মাইক্রোমিটার, তাই না? আর ইউক্যারিওটিক কোষের আকার হচ্ছে 5 থেকে 100 মাইক্রোমিটার। অপশন 2 যারা বলেছো। বলো প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম থাকে কয়টি? একাধিক, একটি, না শতাধিক, নাকি একেবারেই নেই? বলো সঠিক উত্তর বলবে দাদা প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম থাকে একটি। কয়টি? একটি। বলো ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোম থাকে কয়টি? ইউক্যারিওটিক কোষে কিন্তু ক্রোমোজোম থাকে একাধিক। অপশন 2 যারা বলেছো। বলো এন্ডোপ্লাজমীয় জালক কিসের সমন্বয়ে গঠিত? এন্ডোপ্লাজমীয় জালক হচ্ছে পর্দাবৃত নালিকা ও পাতের সমন্বয়ে গঠিত। অপশন 2 যারা বলেছো তোমাদের সঠিক হচ্ছে। বলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের গাত্রে কি যুক্ত থাকে? বলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের গাত্রে তোমার হচ্ছে রাইবোজোম থাকে, তাই না? অপশন 2। বলো রাইবোজোমের প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে, অপশন 2 যারা বলেছো। তারপরে দেখো মসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের কাজ কি? বলো মসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের কাজ হচ্ছে ফ্যাট বা লিপিড সংশ্লেষ করা। অপশন 2 ঠিক আছে। বলো সংশ্লেষিত প্রোটিন ও লিপিডের কিছু অংশ কোন কাজে অংশ নেয়?
তা মাথায় রাখবে কোষের কোষ পর্দা গঠনের জন্য কিন্তু যে প্রোটিন আর লিপিডটা সংশ্লেষিত হয় তার কিছু অংশ কিন্তু তোমার এই কোষ পর্দা গঠনের কাজে লাগে। বলো এন্ডোপ্লাজমীয় জালকের একটি গুরুত্বপূর্ণ কাজ কি? দেখো চারটে অপশান দেখে বলো এন্ডোপ্লাজমীয় জালকের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো দাদা অপশান 2 যে পদার্থ পরিবহনের সাহায্যকারী জালক পথ হিসাবে কাজ করা। গলগি বস্তুর গঠন কেমন? গলগি বস্তুর গঠন দাদা দেখে বলবা অপশান 2 যে পর্দাবৃত চ্যাপ্টা থলির মতো তাকের ন্যায় সহ্য থাকে যেটাকে বলা হয় সিস্টারনি, তাই না? অপশান 2। বলো গলগি বস্তুর প্রধান কাজ কি? গলগি বস্তুর প্রধান কাজ কি? বলবে খাদ্য সঞ্চয়, বস্তুর পরিমার্জন ও প্যাকেটজাতকরণ করা, তাই না? অপশান 3 যারা বলেছ। বলো লাইসোজোমকে সাধারণত কি বলা হয়? লাইসোজোমকে কোষের শক্তিঘর, কোষের পাচনতন্ত্র, নাকি বংশগতির কেন্দ্র, না প্রোটিনের কারখানা? বলো সঠিক উত্তর অপশান 2 যারা বলেছ যে কোষের পাচনতন্ত্র বলা হয় লাইসোজোমকে। লাইসোজোম কি ভাঙতে সক্ষম? দেখো চারটে অপশান দেখে বলো লাইসোজোম কি ভাঙতে সক্ষম? সব ধরনের জৈব যৌগ, ব্যাকটেরিয়া, খাদ্যকণা, জরাগ্রস্ত অঙ্গাণু, তাই না? সব ধরনের জৈব যৌগগুলো ভাঙতে সক্ষম। বলো পরে প্রশ্ন যে মাইটোকন্ড্রিয়াকে কোষের কোন হিসাবে বলা হয়, মানে কি হিসাবে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর, অপশান 2। বলো মাইটোকন্ড্রিয়ার ভেতরে ভাঁজের মূল কাজ কি? মাইটোকন্ড্রিয়ার ভেতরে তো যে দুটো পর্দা দ্বারা আবৃত, তাই না? একটা বই পর্দা আর একটা ভেতরের পর্দাটা, ভেতরের পর্দাটা যে ভাঁজ পড়ে যায় তার কাজ কি? ভাঁজে কি হয়? ভাঁজে বলবে দাদা এটিপি সংশ্লেষের জন্য ক্ষেত্রবল বৃদ্ধি করে, তাই না? মানে বৃদ্ধি হয় বলেই তো ওই ভাঁজটা পড়ে। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলো লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলা হয়? সঠিক উত্তর কী হবে বলো? কারণ কি? কারণ এটি কি করে? এটি ক্ষতিগ্রস্ত কোষের মানে কোষকে নিজেই পাচিত করে ফেলতে পারে, সেই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। বলো দুটি বলছে কোন দুটি কোষীয় অঙ্গাণু নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে? বলো সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড, অপশান 2 যারা বলেছ। বলো প্লাস্টিডে কোন ধরনের ক্লোরোফিল থাকে? দেখো চারটে অপশান দেখে বলো প্লাস্টিডে কোন ধরনের ক্লোরোফিল থাকে? বলবা দাদা ক্রোমোপ্লাস্টের ক্লোরোপ্লাস্ট থাকে। কি থাকে? ক্লোরোপ্লাস্ট, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলো ভ্যাকুওল কোন কাজে সাহায্য করে? দেখো শক্তি উৎপাদন, খাদ্য ও জল সঞ্চয়, কোষকে রসস্ফীত রাখা, প্রোটিন সংশ্লেষ, না বংশগতির তথ্য সংরক্ষণ? সঠিক উত্তর অপশান 2 যারা বলেছো যে খাদ্য ও জল সঞ্চয় করে এবং তার সাথে কোষকে রসস্ফীত রাখে ভ্যাকুওল, তাই না? বলো কোন বলছে কোষ বিভাজনের প্রধান 2 প্রকার কি কি? কিভাবে কোষ বিভাজিত হয়? বলবা মাইটোসিস আর মিওসিস, তাই না? অপশান 1 যারা বলেছো। তা বলো মাইটোসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে? কি ঘটে? বলবে দাদা দেখো মাইটোসিস প্রক্রিয়ায় প্রত্যেকটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সমধর্মী অপত্য কোষ তৈরি হয়। কেমন? বলো মিওসিস প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কতগুলো কোষ উৎপন্ন করে? মিওসিস প্রক্রিয়ায় একটি মাতৃকোষ 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তাই না? বলো মিওসিস প্রক্রিয়ার নতুন অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কেমন হয়? মাতৃকোষের সমান, মাতৃকোষের দ্বিগুণ, মাতৃকোষের অর্ধেক, নাকি ক্রোমোজোম থাকেই না? সঠিক উত্তর হবে দাদা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, অপশান 3 যারা বলেছো। পরের প্রশ্ন বলো মিওসিস কোন ধরনের কোষে ঘটে? মিওসিস কোন ধরনের কোষে ঘটে? বলবা মিওসিস ঘটে দাদা জনন অঙ্গের নির্দিষ্ট কোষগুলোতেই কিন্তু মিওসিস প্রক্রিয়াটা ঘটে। বলো মিওসিসের মূল উদ্দেশ্য কি? মিওসিসের মূল উদ্দেশ্য কি? বলবা চারটে অপশান দেখে সঠিক উত্তর বলো যে জনন কোষ তৈরি ও ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করাই হলো মিওসিসের মূল উদ্দেশ্য, ঠিক আছে? বলো নিচের কোনটি এককোষী জীবের দল? দেখো দেখে নাও, দেখে নিয়ে বলো এককোষী জীবের দল কোনটা? বলবা সঙ্গে সঙ্গে দাদা অ্যামিবা তো হবেই, ব্যাকটেরিয়াও হবে এবং ইস্টও হবে, অর্থাৎ অপশান 3 ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া এককোষী জীবের দল, ঠিক আছে? বলো কোষের সর্বাপেক্ষা বাহ্যিক আবরণকে কি বলা হয়? আমরা দেখে নিয়েছি, তাই না? এগুলো তোমাদের এক্সট্রা করে করিয়েছিলাম, সেখানে বেশ কিছু তথ্য আমি এখানে ছিল বলে আমি এখানে তুলে দিলাম, চটপট বলে নাও, অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে বলবো দাদা
কি বলছে প্রশ্নটা, যে কোষের সর্বাপেক্ষা বাহ্যিক আবরণকে কি বলে? কোষ পর্দা বলা হয়, তাই না? বলো নিম্নলিখিত কোনটি প্রাণীদেহের বৃহত্তম কোষ? প্রাণীদেহের বৃহত্তম কোষ হচ্ছে নিউরন, অপশন 2। বলো নিচের কোন অণুটি একটি কোষে প্রচুর পরিমাণে থাকে? কি দেখো দেখে নিয়ে বলো, জল, কার্বোহাইড্রেট, শৈবাল, প্রোটিন, কোনটা একটা অণুর মানে কোন অণুটা একটা কোষে প্রচুর পরিমাণে থাকে? জল, অপশন 1, তাই তো? বলো প্রবেদক ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা কোন ধরনের পদার্থকে প্রবেশ করতে দেয়? দেখো ভালো প্রশ্ন। বলো বলো প্রবেদক ভেদ্য পর্দা অথবা অর্ধভেদ্য পর্দা কোন ধরনের পদার্থকে কোষের মধ্যে প্রবেশ করতে দেয়? দ্রাবক বা দ্রাব্য অণু কোনোটিই নয়, শুধুমাত্র দ্রাবক কিন্তু দ্রাব্য নয়, উভয়ই, নাকি দ্রাব্য দ্রাবক নয়? কোনটা হবে? বলবো দাদা অপশন বি, শুধুমাত্র দ্রাবককে কোষের মধ্যে প্রবেশ করতে দেয় কিন্তু দ্রাব্যকে প্রবেশ করতে দেয় না, অপশন বি সঠিক উত্তর। তারপরে বলো যে কোন জটিল শর্করা উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি করে? সঙ্গে সঙ্গে বলেই দিবা দাদা, দেখা মাত্রই বলবা সেলুলোজ, অপশন বি সঠিক উত্তর। যে পদ্ধতিতে উদ্ভিদ কোষে উপস্থিত জল অভিস্রবণ দ্বারা নিষ্কাশিত হয় এবং প্রোটোপ্লাজম সংকুচিত হয় তাকে কি বলে? বলো সঠিক উত্তর কি? যে প্লাজমোলাইসিস, তাই না? যে পদ্ধতিতে উদ্ভিদ কোষে উপস্থিত জল অভিস্রবণ দ্বারা নিষ্কাশিত হয় এবং প্রোটোপ্লাজমে সংকুচিত হয় তাকে প্লাজমোলাইসিস বলে। বলো নিচের কোনটি কোষকে রঞ্চিত করতে ব্যবহৃত হয় না? বলো কোষকে রঞ্চিত করতে নিচের কোনটি ব্যবহৃত হয় না? দেখো স্যাফরানিন ব্যবহৃত হয়, মিথাইল ব্রু দ্রবণও ব্যবহৃত হয়, ঠিক আছে, তারপর তোমার হেমাটোস্ক্লিনিও ব্যবহৃত হয়, কিন্তু ল্যাক্সাসিন এটা কিন্তু ব্যবহৃত হয় না, অপশন গ এখানে সঠিক উত্তর মাথায় রাখবে। বলো ড্যাশ হলো প্রবেদক বেদ্য পর্দার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত জলের পরিবহন, সেটা কি? কি সেটা? অভিস্রবণ, তাই না? অপশন 3 যারা বলেছো। পরেরটা বলো যে যদি একটি কোষকে একটি ড্যাশে, এখানে একটা ড্যাশ হওয়ার দরকার ছিল, হ্যাঁ, একটি ড্যাশে স্থাপন করা হয় তবে কোষ থেকে জলের একটি নেট প্রবাহ হবে এবং কোষটির আয়তন হারাবে। কোথায় স্থাপন করলে? বলো বলো সঠিক উত্তর কি বলবে? বলবে যে হাইপারট্রনিক সমাধানে, অপশন 3। হাইপার হবে, হাইপো নয়, হাইপো আর হাইপার আলাদা, ঠিক আছে? হাইপারট্রনিক সমাধানে যদি তুমি বা দ্রবণে যদি তুমি একটা কোষকে রাখো তাহলে কি হবে? কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে, এবং কোষটির আয়তন হারাবে। জল বেরিয়ে গেলে তো আয়তন কমবেই, তাই না? কোষের আয়তন কমে যাবে। বলো বহির পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা বেশি হলে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করবে, এই ধরনের বহির্পেশীয় দ্রবণকে কি বলে? বলো বলো যে কোষের মধ্যে যদি জল প্রবেশ করে তাহলে তুমি কি বলবে? লঘু সারক দ্রবণ, সমসারক, অতিসারক, নাকি ঘন সারক? সঠিক উত্তর দাদা লঘু সারক দ্রবণ, তাই না? কোষের মধ্যে জল প্রবেশ করলেই তো কোষটা রসস্ফীত হয়ে যাবে, তাই তো? বলো পরেরটা দেখো, যে মেলাও দেখো হাইপোটনিক দ্রবণ আর হাইপারটনিক দ্রবণ আর আইসোটনিক দ্রবণ, তোমাকে কিন্তু এর মানেগুলো জানতে হবে। দেখো হাইপো মানে বলা হয় লঘু সারক দ্রবণ, হাইপার মানে অতিসারক দ্রবণ, আর আইসোটনিক দ্রবণ মানে যাকে বলা হয় সমসারক দ্রবণ। তা বলো এবার হাইপোটনিক দ্রবণে কি হয়? কোষের মধ্যে জল ঢুকে যায়, অর্থাৎ কোষটা ফুলে ফেপে উঠবে, অর্থাৎ রসস্ফীত হয়ে যাবে, অর্থাৎ একের সঙ্গে এটাই মিলবে, এটা সঠিক। দেখো হাইপারটনিক দ্রবণ মানে যাকে বলা হয় অতিসারক দ্রবণ, যেখানে কোষের থেকে জল বেরিয়ে যায়, আর বেরিয়ে গেলেই তো কোষটা মানে কুঁচকে যাবে, কুঞ্চিত হবে, অর্থাৎ এটার সাথে এটাই মিলবে। আর আইসোটনিক দ্রবণে যেখানে কোষের আকারে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যা আছে তাই আমাদের সঠিক উত্তর হবে। একেরটা এ, দুইয়েরটা বি, তিনেরটা সি। দেখো একেরটা অপশানে একেরটা এ, দুই অপশানে একটু ভুল আছে, ঠিক আছে, দেখে নিও। তুমি তো বুঝেই গেলে যে এখানে সঠিক উত্তর কী হবে। একেরটা এ, দুইয়েরটা বি আর তিনেরটা সি, যা আছে তাই। চলো পরেরটা বলো যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে অণুর চলাচলের প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন, ডিফিউশন, নাকি পরমানন্দ, না ঘনীভবন? সঠিক উত্তর অপশন 2 যারা বলেছো, ডিফিউশন অর্থাৎ অভিস্রবণ। বলো কোনটি কোষের বহির্প্রাচীর যা কোষকে বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে? ভালো মতোই বলবে দাদা, প্লাজমা ঝিল্লি, তাই না? প্লাজমা মেমব্রেন বা প্লাজমা ঝিল্লি, অপশন সি যারা বলেছো। পরের প্রশ্ন বলো কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? কোষ সংক্রান্ত বিদ্যাকে সাইটোলজি বলা হয়, অপশন এ যারা বলেছো। তারপরে বলো যে উদ্ভিদ কোষে
কোষ প্রাচীর কেন থাকে, কারণ কি? দেখো চারটে অপশন দেখে বলো যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কেন থাকে, কারণ কি? কারণ তারা বিভিন্ন পরিবেশগত প্রভাব থেকে উদ্ভিদ কোষকে রক্ষা করে, তাই অপশন সি আমাদের সঠিক উত্তর। বলো যৌগিক মাইক্রোস্কোপের নিচে দেখা হলে মানুষের গালের কোষ এবং পেঁয়াজের খোসার মধ্যে প্রধান কি পার্থক্য লক্ষ্য করা যায়? প্লাস্টিডের উপস্থিতি, নাকি পেঁয়াজের খোসার কোষ প্রাচীর বর্তমান কিন্তু মানুষের হচ্ছে কোষে কোষ প্রাচীর নেই, না কি হবে বলো যে মানুষের কোষে কোষ প্রাচীর উপস্থিতি, নাকি তোমার এই যে পেঁয়াজের খোসার কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি? তাই এখানে সঠিক উত্তর বলবো দাদা প্লাস্টিডের উপস্থিতির প্রধান পার্থক্য লক্ষ্য করা যাবে। কেমন বলছে নিচের কোনটি মানে নিচের কোষটি চিহ্নিত করো। দেখো এখানে একটা ছবি থাকার দরকার ছিল, ঠিক আছে, ছবিটা ওঠেনি, যাই হোক একটা ছবি ছিল যেটা হচ্ছে স্নায়ুকোষের ছবি ছিল। এরকম ছবি দিয়েও কিন্তু দেখবা তোমাদের পাঠ্য বইতে কিন্তু অনেক ধরনের কোষ, স্নায়ুকোষ, পেশিকোষ, অস্থিকোষ, ঠিক আছে, অনেক রকমের কোষের কিন্তু ছবি দেওয়া আছে। ওই ছবিগুলো একটু জাস্ট দেখে নিবা, দেখে রাখবা, তাহলেই হবে। ওই ছবি একটা তুলে দিয়ে বলবে যে কোন 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 কোষের ছবি, ঠিক আছে। বলো নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? কি বলছে? নিউক্লিয়াসে থাকে না। নিউক্লিওলাস, ভ্যাকুয়াল, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, না জিন? বলো কোনটা থাকে না? বলবা তার সঙ্গে সঙ্গে ভ্যাকুয়াল কিন্তু নিউক্লিয়াসে থাকে না, তাছাড়া সবগুলোই কিন্তু থাকে। অপশান বি যারা বলেছে, বলো কোনটি ক্রোমোজোম সম্পর্কে সঠিক নয়? ক্রোমোজোম সম্পর্কে সঠিক নয়। 1 নম্বরে বলছে দেখো ক্রোমোজোম পিতামাতা থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যের বংশানুসরণের বার্তা ডিএনএ অনুরূপে বহন করে, এটা একদম সঠিক। বলছে ক্রোমোজোমগুলোকে শুধুমাত্র কোষ বিভাজন শুরুর ঠিক আগেই দেখা যায়, এটা কি সঠিক? একদম সঠিক। বলো সাইটোপ্লাজমে ক্রোমোজোম বর্তমান, এটা কি ঠিক? এটা মোটেও ঠিক না, অর্থাৎ এটাই আমাদের উত্তর বেরিয়ে আসছে, সাইটোপ্লাজমে ক্রোমোজোম থাকে না, তাই না? তাছাড়া দেখে নাও ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, এই বাক্যটাও কিন্তু সঠিক। তাহলে বুঝেই গেছো। বলো পরের প্রশ্ন, বলো যে কোন জীবের খাদ্য গহ্বরের মধ্যে তোমার এই জটিল উপাদানসমূহ সরল উপাদানে বিভাজিত হওয়ার পরে তা আবার সাইটোপ্লাজমের সাথে মিশে যায়? কি হবে? কোন জীব? কোন জীবের কথা বলছে এখানে? অ্যামিবা, অপশন 3। পরের প্রশ্ন, বলো যে নিম্নলিখিত কোন পদার্থটি ব্যাপনের মাধ্যমে কোষীয় পদার্থ জুড়ে চলাচল করতে পারে? কোনটা? কোনটা ব্যাপনের মাধ্যমে কোষীয় পদার্থ জুড়ে চলাচল করতে পারে? বলবার সঙ্গে সঙ্গে দাদা অক্সিজেন, অপশান 2। নিচের কোনটি অভিশ্রবণ প্রক্রিয়ার উদাহরণ নয়? বলছে কি অভিশ্রবণ প্রক্রিয়ার উদাহরণ নয়? 1 নম্বরে বলছে স্বাদু জলের এককোষী জীবের দ্বারা জলের গ্রহণ, তারপরে বলছে মূল দ্বারা উদ্ভিদদের জলের শোষণ, তারপরে বলছে সজীব জীবের ভেতরে ও বাইরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের চলাচল, তারপর হচ্ছে জলে ভিজিয়ে রাখা কিশমিশের স্ফীতি। তার সঙ্গে সঙ্গে বলবা এগুলো সবই কিন্তু একটা এই মূল আর 2 আর 4 এটা কিন্তু সবই তুমি বলবা অভিশ্রবণ প্রক্রিয়ার উদাহরণ। কিন্তু এই যে সজীব কোষের ভেতরে ও বাইরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড চলাচল আমরা একটু আগে দেখলাম ব্যাপন, তাই না? এটা কিন্তু অভিশ্রবণ নয়, অপশন 3 এখানে সঠিক উত্তর। বলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক অনুবীক্ষণ যন্ত্রের নিচে রুক্ষ দেখার কারণ কি? সঙ্গে সঙ্গে বলবো রাইবোজোম থাকে, তাই না? নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের ভেতরে তরল উপাদান? প্লাজমা মেমব্রেনের ভেতরে তরল উপাদানকে কি বলে? সাইটোপ্লাজম, অপশন 4 যারা বলেছো। তারপরে বলো যে কোন কোষের আকার পরিবর্তিত হয়? বলো দেখে নাও, দেখে নিয়ে সঙ্গে সঙ্গে বলবো দাদা এখানে সঠিক উত্তর অ্যামিবা হবে। অ্যামিবার কিন্তু কোষের আকার এখানে কোষের আকার বলেছে, কেমন? কোষের আকার কিন্তু পরিবর্তিত হয় অ্যামিবার, ঠিক আছে। বলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ঝিল্লি বা পর্দা অনুপস্থিতি রয়েছে? মানে ঝিল্লি বা পর্দা নেই কোনটিতে? সঙ্গে সঙ্গে দেখা মাত্রই বলবো দাদা ছত্রাক কোষে থাকে, প্রাণী কোষে তো থাকবেই, উদ্ভিদ কোষেও থাকে, কিন্তু ভাইরাসে থাকে না, অপশান 2 এখানে সঠিক উত্তর। বলো যে কোন কোষীয় অঙ্গাণুর সাইটোপ্লাজমের বিভিন্ন অংশের উপাদান পরিবহনের একটি চ্যানেল হিসাবে কাজ করে? বলো কোন কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমের বিভিন্ন অংশের উপাদান পরিবহনে, বুঝতেই পারছো যে বিভিন্ন অংশ উপাদান পরিবহনের একটা চ্যানেল বা চালক পথ হিসেবে কাজ করে, সেটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন 4 যেটা বলেছো। বলো মাইটোকন্ড্রিয়া কেন অদ্ভুত এবং রহস্যময় অঙ্গাণু বলা হয়? কারণ তাদের নিজস্ব রাইবোজোম এবং ডিএনএতে। দেখো নিচের দিকের এই প্রশ্নগুলো তো অন্য জায়গাতে মানে তোমাদের আগে যেটা করেছিলাম সেখান থেকে পিডিএফটা নেওয়া, তো আর উপরেরটা আমি করলাম আর কি। তা এখানে 2-1টা কোশ্চেন রিপিট হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, তোমার ডবল করে পড়া হয়ে যাচ্ছে। যাই হোক দেখে নাও। বলো উদ্ভিদ তাদের বজ্র পদার্থ কোন অংশে সংরক্ষণ করে?
উদ্ভিদের বজ্র পদার্থ কোথায় থাকে? বলবো দাদা কোষ গহ্বর, তারপরে হচ্ছে বাকলে থাকে, তাই না? তার বাকল মানে ছাল আর কি, বাকল বা ছালে থাকে, লাইসোজোম থাকে, অপশন সি। দেখে বলো নিউক্লিয়াস ব্যতীত কোষের কোন দুটি অঙ্গাণু রাইবোজোম এবং ডিএনএ থাকে? দেখো একই প্রশ্ন, বলবা মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, অপশন হ্যাঁ একই রয়েছে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। সঠিকভাবে মেলাও তো, এটা মেলাও, লাইসোজোম কি হবে আর ডিএনএ কি হবে আর মাইটোকন্ড্রিয়া বা কি হবে? সঙ্গে সঙ্গে বলবা দাদা লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে, এটা তো ঠিক। ডিএনএ, ডিএনএ কি ক্রোমোজোম, তাই না? মানে ডিএনএ এবং প্রোটিন দিয়েই তো ক্রোমোজোম তৈরি, তাই না? তার মানে ডিএনএ কিন্তু ক্রোমোজোমের একটা অংশ, বলবা এটাও ঠিক। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা, এটাও ঠিক, অর্থাৎ যা আছে সেরকমই হবে। একেরটা এ, দুইয়েরটা বি, তিনেরটা সি। তিনেরটা সি একটাও নেই, অর্থাৎ প্রশ্নের অপশন ভুল আছে। ঠিক আছে, দেখে নিও। বলো মসৃণ এন্ডোপ্লাজমা জালক সংশ্লেষে সাহায্য করে কোনটি? তা মসৃণ এন্ডোপ্লাজমা জালক সংশ্লেষে সাহায্য করে কোনটি? বলো প্রোটিন, ফ্যাট, শর্করা নাকি? সঠিক উত্তর মাথায় রাখবা যে ফ্যাট হয়ে যাবে, ঠিক আছে? মসৃণ এন্ডোপ্লাজমা জালক সংশ্লেষে সাহায্য করে ফ্যাট। বলো এন্ডোপ্লাজমা জালক সম্পর্কে কোনটি সঠিক নয়? দেখো কি বলছে, সঠিক নয় বলেছে। বলছে সাইটোপ্লাজমীয় কাঠামো গঠনে সাহায্য করে, এটা তো করে। সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে প্রোটিন পরিবহনের সাহায্য করে জালক পদার্থ হিসেবে কাজ করে, এটাও করে। লাইসোজোম সংশ্লেষেও অংশগ্রহণ করে, এটাও কিন্তু ঠিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে। কিন্তু লাস্টেটা বলছে এটি কোষের কিছু জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সক্ষম, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ অপশন 4 আমাদের এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। পরেরটা বলো মেরুদণ্ড প্রাণীর যকৃতের কোষে SER মূলত স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা বলতে পারো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা সংঘটিত গুরুত্বপূর্ণ কাজ কি মেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে? বলবা 4টে অপশন দেখো, দেখে বলবা সঙ্গে সঙ্গে দাদা ঔষধ ও বিষে ডিটক্সিফিকেশন করতে কিন্তু কাজে লাগে। তোর ওই যে SER মূলত স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যে মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কোষে যে তোমার ওষুধ বা বিষাক্তের ডিটক্সিফিকেশন করে কিন্তু এরা, ঠিক আছে? অপশন ডি আর কি সঠিক উত্তর। বলো নিচের কোন জীবের জন্য স্লেইডেন এবং সোয়ান প্রদত্ত কোষ তত্ত্ব প্রযোজ্য নয়? কোন জীবের জন্য স্লেইডেন এবং সোয়ানের যে কোষ তত্ত্ব দিয়েছিলেন তারা কোষ সম্পর্কে যা বলে সেটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য নয়? বলবো সঙ্গে সঙ্গে ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বলো রাইবোজোম কি হবে? রাইবোজোম আর এটিপি কার সাথে মিলবে? প্রোটিন কার সাথে মিলবে? সঙ্গে সঙ্গে বলবা এই প্রোটিন তো নয়, প্লাস্টিড। বলবা রাইবোজোম প্রোটিনের ফ্যাক্টরি, এটা তো একদম সঠিক দাওয়াই। এটিপিকে এনার্জি, এটাও সঠিক, তাহলে প্লাস্টিড ম্যাট্রিক্স হবে। বুঝতে পারলে, মানে যা আছে তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো বলো নিচের কোন কোষীয় অঙ্গাণুটি খাদ্যবস্তুকে পরিমার্জন ও প্যাকেটজাতকরণ? দেখো এই পরিমার্জন বা প্যাকেটজাতকরণ দেখা মাত্র তুমি বুঝে যাচ্ছ দাদা গলগি বস্তু সঠিক উত্তর হয়ে যাবে, তাই না? তারপরের প্রশ্ন দেখো কিছু কিছু ক্ষেত্রে কোন কোষীয় অঙ্গাণুটি সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি করতে পারে? মাথায় রাখবে ভালো তথ্য যে গলগি বস্তুর কিন্তু একটা ক্ষমতা রয়েছে যে কিনা সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি করতে পারে। বলো প্রাণী কোষে নিচের কোনটি কোষের বজ্র নিষ্পত্তি করে? ব্যাকওয়ালস, না না বজ্র নিষ্পত্তি তো তার মানে লাইসোজোম হবে, ঠিক আছে? মানে বজ্রকে শেষ করে দেয়, নিষ্পত্তি করে দেয়, লাইসোজোম ফেটে গিয়ে সমস্ত বজ্রগুলো শেষ হয়ে যায়, তাই না? বুঝতেই পারছো, মানে সে পাচিত করে ফেলে, অর্থাৎ এক্ষেত্রে লাইসোজোম সঠিক হতো, ব্যাকওয়াল নয়। এই ছিল তোমাদের মোটামুটি 115টা কি 20টা মতো প্রশ্ন আছে, একটু গুণে দেখে নিও, ঠিক আছে? তা এইভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় তুমি আগে কি করবে আমি বারবার করে বলি, আগে কিন্তু বস অধ্যায়টা বারবার করে 2-1বার কিন্তু ভালো করে রিডিং পড়ে নিবা, ঠিক আছে? বা তুমি তো তোমার নিজস্ব মতো পড়ে নোট করে নিয়েছো, বা তুমি যদি আমার সঙ্গে যুক্ত থেকে পড়ো তাহলে দেখো আমি তোমাদের 3বার করে ক্লাসের মাধ্যমে 2বার বুঝিয়ে দিয়েছি এবং 1বার MCQ করিয়েছি, তাই না? তারপরে এসব করলে তোমার কাছে কোনো মালুমই হবে না, তুমি খুব সহজেই এখানে 120টাই সঠিক উত্তর সঙ্গে সঙ্গেই বলে দিতে পারবা, তাই না? আর তোমরা যারা আমার সঙ্গে যুক্ত থেকে সায়েন্সের সমস্ত ক্লাস সাথে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে ম্যাথ আর জিআর প্র্যাকটিসের যদি করতে চাও, দেখো আমি একটা নাম্বার বলছি যে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো 6296053459, কলও করতে পারো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো, কোনো সমস্যা নেই। সবাই ভালো করে পড়বে, রাখছি। জয় হিন্দ।